আওয়ামী লীগ কার্যত 2006 সালের 28 অক্টোবর থেকে দেশে ভয়াবহ খুনের রাজনীতির সূচনা করেছিল। এরই ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত তারা তাদের হাত এই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের হাতে তারা রাঙিয়েছিল রক্ত দিয়ে। তাদের শেষ পরিণতি কি হয়েছে আমাদের সবার সামনে পরিষ্কার, আর আসল পরিণতি আল্লাহর জিম্মায় তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে। এর আগে স্বাধীন বাংলাদেশের কোন শাসক এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। মৃত্যুর চাইতেও পালিয়ে যাওয়া আরো বেশি অপমানজনক। সেই অপমান তাদের কপালে জুটেছে। আমরা সবাই মজলুম ছিলাম। পার্লামেন্টে আমি 2-3 বার বলেছি যে এই পার্লামেন্টে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন হবে যিনি ফ্যাসিবাদের হাতে জুলুমের শিকারে পরিণত হননি। সুতরাং এটি মজলুমদের একটা মিলন মেলা। মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা, কিন্তু আফসোস ক্ষমতার চেয়ার সম্ভবত এইরকমই নির্মম যে মানুষকে তার অতীত ভুলিয়ে দেয়। তখন সামনে ক্ষমতার ওই সোনালী ঘোড়ার দৌড় ছাড়া আর কিছুই দেখে না। আপনারা দেখেছেন বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে। সংসদের ভিতরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি বলেছেন ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ক্যাপ্টেনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। লজ্জা! আন্দোলন যে ছাত্ররা করেছে সেই ছাত্ররা এবং তাদের মা বাবারা মিলে যাকে দেশের ক্ষমতায় বসাতে চাবে তারাই বসবে। ডক্টর ইউনূস যদি এটা করে থাকেন আমি এইটারও নিন্দা জানাই, এবং এই আত্মস্বীকৃতির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ারিং এর কথা নির্বাচনে উঠেছে সেটা সত্য। এখন বলতে পারেন আপনারা কি করলেন, ভোট দিলাম 70% মানুষ, আপনারা ভোটটা করে তুলতে পারলেন না কেন? আমরা কেন পারিনি তার জবাব আমার চাইতে আপনারা কম জানেন না। তবে এটা কি আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম ঘুঘু বারবার ধান খেতে আসে, কিন্তু কপাল যখন বন্ধ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ ঘুঘু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না। একজন সামরিক ব্যক্তি তিনি বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই গণভোট দিয়েছিলেন। বিএনপি গর্ব করে বলে 71 তাদের, 90 তাদের, 24 তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। 71 তো বিএনপির জন্মই হয়নি। 71 তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে 71 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন সেই কারণে, হ্যাঁ ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে, আর যুদ্ধ উনি করেছেন আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সব কিছু দেওয়া হয় তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? এইটাও যুদ্ধকে কুক্ষিগত করা আগের আমলে যারা ছিল ফ্যাসিবাদী আমলে তারাও এইভাবে করেছে, এবং তারা করতে গিয়ে লজ্জাজনক ভাবে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের দালাল, চোর কোনো কিছু বলতেই বাদ দেয় নাই। আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না। আপনারা সাক্ষী, এই জুলাই যুদ্ধের পরে
অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার, কিন্তু এটা দাবি করতে পারি না যে আমাদের কাছে তাদের যে হক ছিল সব আমরা আদায় করে ফেলেছি, এটা কখনো দাবি করব না। তবে এইটা নির্দ্বিধায় বলবো, আগে বলেছি এখনো বলছি, ছিলাম আপনাদের সাথে পরিবারের সদস্য হিসাবে, এখনো আছে এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় জুলাই যোদ্ধাবৃন্দ, আহত এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আমি 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাই বোনদের দেখতে। একজনের এক হাত শেষ, এক পা শেষ। আমি তাকে বললাম তোমার সম্পদ দিয়ে দিছ, জাতির প্রয়োজনে আগামীতে তো আর তুমি কিছু করতে পারবে না। বললে কেন পারবো না? বললাম তোমার তো এক হাত এক পা শেষ, পা তোমার 60 টুকরা আর হাত তোমার কেটে ফেলেছে। আমাকে বলল বাকি শরীরটা আমার এখনো আছে, তাইও তো বলছে। এই ভাইদের প্রতি, এই বোনদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। জীবনের সব কিছু দিয়েও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। সংসদে আমরা দাবি করেছিলাম, যেহেতু সবাই মজলুম, যেহেতু মাসের পর মাস সেখানে বসে আপনারা কনসেনসাস পরিষদে, ঐক্যমত্য পরিষদে কথা বলেছেন, কমিশনে, যেহেতু আপনারাই প্রথম দাবি করেছিলেন যে আপনারা গণভোট চান, যেহেতু আপনাদের নেতাও বলেছেন যে গণভোটে হা বলেন, আমরাও বলেছি আল্লাহর রাস্তায় গণভোটটাকে ফেলে দিবেন না। 70 ভাগ মানুষের রায়কে যদি ফেলে দেন, এই দেশবাসীকে অপমান করার সামিল হবে। তারা আমাদের কথা শুনেননি। তাদের ওই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 2/3 যেটা, সেইটার বলেই তারা অনেকটা গায়ের জোরে এইটাকে ফেলে দিলেন। দেখবেন সংসদে দাঁড়াইলেই তারা বলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। যে জীবনে কখনো মিথ্যা কথা বলে না, তার কসমকে বলার প্রয়োজন হয় না যে আমি সত্য বলছি, কারণ মানুষ জানে যে সে সত্যবাদী। কিন্তু যে মিথ্যা বলে তাকে এই কসমকে বলতে হয় এই কথাটা আমি সত্য বলছি, কারণ মানুষ জানে সে মিথ্যাবাদী। এই জন্য তার কথা মানুষ বিশ্বাস করবে না। শেষমেশ দেখেছেন, শেষ দিন আমরা যখন সংসদ থেকে ওয়াক আউট করে বের হয়ে আসি, সেই দিন সত্যিকার অর্থে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে দৃঢ়ভাবে বিএনপি, আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছি। গণভোটের রায় অমান্য করার দিনও আমরা ওয়াক আউট করে এসে বলেছি, চেয়েছিলাম সংসদে সমাধান, হয়নি। যেই জনগণ রায় দিয়েছে আমরা এখন সেই জনগণের কাছে ফিরে যাচ্ছি। আর যেদিন এই সমস্ত কমিশনগুলো, আমার 2-1 বন্ধু বলেছেন, আমি নাম নিচ্ছি না, নিতে কোনো অসুবিধা নাই, গুম কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে আপনার এই কি বলে পুলিশ সংস্কার কমিশন, পিএসসি, যেগুলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত, দুদক মানুষের নিরাপত্তার সাথে সম্পর্কিত, ফ্যাসিবাদকে ঠেকায় দেওয়ার জন্য প্রয়োজন, এই সব কিছু অবলীলায় ওই গায়ের জোরে, আবার ওই টুতার, গায়ের জোর মানে টুতার, ওই টুতারদের বলে তারা ফেলে দিল। 40 মিনিটের ডিবেটে আমরা যখন বুঝতে পারলাম যে তারা বিচার মানে কিন্তু তাল গাছটা ছাড়বে না, তখনই আমরা ধিক্কার এবং নিন্দা জানিয়ে এই সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা ফিরে এসেছি আপনাদের কাছে। আপনাদের আমরা কথা দিয়েছিলাম, আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের রায়ে, তাহলে আমরা এই সমস্ত ওয়াদা আমরা বাস্তবায়ন করব। বিএনপি ওয়াদা দিয়েছিল 31 দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। নির্বাচনী ইশতেহারে বলেছিল
যে কোথাও কোন স্তরে স্থানীয় সরকার পর্যায়ে কোনো অনির্বাচিত প্রতিনিধি তারা মানবে না, যদি না ওই জায়গায় কোনো নির্বাচিত প্রতিনিধি মারা যায় কিংবা তিনি আইনের যারা দণ্ডিত হন। তার কোনো কিছুই ঘটেনি। এখন সব জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে। অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। একটা জীবন আল্লাহ দিয়েছেন, লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। সংসদেও করব না, রাজপথেও করব না। কি হবে? শেষ পর্যন্ত এক ভাই বলছে ফাঁসিতে ঝুলাবে, ঝুলান, হাসতে হাসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াবো ইনশাআল্লাহ। ওগুলো আমরা পরোয়াই করি না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অন্তরের বেতা একেবারেই সত্য কথা, শতভাগ বুঝতে পারবো না, ইম্পসিবল। কারণ আমার কোনো সন্তান 24-এ শহীদ হয়নি, আমি নিজে গুলিতে আহত হইনি, আমার হাত পা ভেঙে টুকরা টুকরা হয়নি। সুতরাং যাদের কলিজার টুকরা শহীদ হয়েছে, যারা লড়াই করতে গিয়ে নিজেরা আহত হয়েছে, তাদের দুঃখটা তারাই 16 আনা বুঝতে পারবে, আমি পারবো না। কিন্তু মানুষ হওয়ার কারণে আল্লাহ যে মানবিক মনটা দিয়েছেন, এইটা দিয়ে চেষ্টা করি যে দেখি এই দুঃখী মানুষগুলার কিছুটা হলেও দুঃখ বুঝতে পারি কিনা। সম্মানিত ভাই বোনেরা, সেদিন একটা মব সৃষ্টি করা হয়েছে পার্লামেন্টের ভিতরে। আপনারা বাইরে একটার কথা বলেছেন, ভিতরে এদেরকে দাওয়াত দিয়ে কে নিয়ে গেল? কোনদিন সেদিন ছিল চাকরিতে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা কি হবে, এইটা কনসেনসাস পরিষদে ঐকমত্য কমিশনে একমত হয়েছে আমরা সবাই যে এটা 32-এর পরিবর্তে 32 বছর। সেখানে তারা কিছু লোককে জুলাই যোদ্ধা হিসেবে নিয়ে বসালো দর্শক গ্যালারিতে, ভিআইপি গ্যালারিতে। উই আর প্লিজড। জুলাই যোদ্ধারা আসে, এটা তো আমাদের জন্য খুশির ব্যাপার। তারা এই পার্লামেন্ট দেখবে, জাতি এবং জনগণের জন্য এখানে কি করা হচ্ছে তারা দেখে যাবে। কিন্তু হঠাৎ করে দেখি এই এজেন্ডা যখন আসে, তখন সরকারি দল থেকে তাদেরকে ইশারা দেওয়া হয়, অথচ পার্লামেন্টে দর্শক গ্যালারির দিকে চাওয়াও নিয়ম নেই। দর্শক এসেছে দর্শন করার জন্য, অবজার্ভ করার জন্য, এটা তাদের দায়িত্ব। তখনই আমরা বুঝলাম যে এটা পাঠানো। এর আগে 2-1টা বিল পাশ হয়েছে, যেগুলো কোনো কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়, আমরা হাত তুলি। এরপরে এই বিলটা যখন এসেছে, তাও আমরা বুঝিনি এটা কি করতেছে। ওখানে কিছু নাই তো লেখা, 32, 33, 31, 30 কিছুই লেখা নেই। একটা মেমো আছে, অত দ্বারা অত দ্বারা অত দ্বারা, অথচ আমাদের সামনে কোনো কাগজ নাই, আমরা হাত তুলিনি। সরকারি দল থেকে আমাদেরকে খোঁচা দিয়ে বলা হলো, হ্যাঁ জুলাই যোদ্ধারা এখানে আসেন, আপনারা এটাতেও হাত তুললেন না। আমরা বললাম কিসে হাত তুলব? যে জিনিসে হাত তুলবো এটাই তো আমাদের সামনে নাই, কোনো কাগজপত্র নাই। আমাদেরকে অন্ধকারে রেখে এইভাবে তারা ব্ল্যাকমেইলিং করতে চেয়েছে। আমরা তাদের ব্ল্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দেই নাই। সম্মানিত ভাইয়েরা, যেগুলাতে একমত হয়েছে, জাতির সামনে হয়েছে, আমরা সেখানে তো কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। ইনশাল্লাহ দিব না। ত্যাগ এই দেশবাসী স্বীকার করেছে, করব ইনশাল্লাহ। সর্বশেষ কি হয়েছে দেখেন, এতটুকু জায়গাও ছাড়ার কলিজা তাদের হলো না। জুলাই জাদুঘর, এটা জুলাইয়ের একটা বাস্তব চিত্র। আমি সেখানে গিয়েছিলাম, নাহিদ ইসলাম ছিলেন, আমরা এখানে ঘুরে এসেছি। ওখানে আয়নাঘরটাও আছে, গেলে দেখবেন কি জিনিস, একটা কবর, অন্ধকার একটা কবর।
কবরের সমান একটা জায়গায় একটা মানুষ থাকে, খায়, ঘুমায়, পেশাব, পায়খানা, গোসল সবকিছু ওই জায়গার মধ্যে একটা কবর, সেইগুলো ওখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটা হবে জাতির সম্পদ। ঐক্যমত্য পরিষদে বসে একমত হয়েছে, আবার সংসদের বিশেষ কমিটিতেও সবাই একমত হয়েছে যে যেভাবে প্রস্তাবনা এসেছে অনুকূল অবিকল রেখে, অনুরূপ এবং অবিকল রেখে সেটাই পাস করতে। হঠাৎ করে সংসদের ভিতরে সমস্ত রেওয়াজ রীতিভঙ্গ করে সরকারি দলের একজন এখানে সংশোধন দিয়ে বসলো, আমরা কিছুই জানি না। এইটাকে দলীয়করণ করার জন্য বলা হলো এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, এখানে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী না থাকলে এটা চলবে কিভাবে? আমাদের পক্ষ থেকে আমাদের চিফ হুইপ কথা বললেন, আমরা বললাম যে এই ধরনের শত সহস্র প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এগুলার প্রধান মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নয়। আর এটা কোনো সাধারণ জাদুঘর নয়, অথবা জাদুঘরের কোনো শাখাও নয়। এটা গোটা জাতির সেই 47 থেকে শুরু করে 24 পর্যন্ত ঐতিহাসিক জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটাকে আল্লাহর রাস্তে আপনারা রাজনীতিকরণ করবেন না। প্রথমে এক যুক্তি দিল, শেষে গিয়ে খোলামেলা বলে ফেলল যে আমরা তো নির্বাচন করেছি দলীয় সরকার কায়েম করার জন্য। থলির বেড়াল বের হয়ে গেছে। জনগণের সরকার কায়েম করার জন্য নয়, দলীয় সরকার কায়েম করার জন্য। ভাই বোনেরা, আমরা সেই দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা, ব্যথা এবং ঘৃণা নিয়ে সেদিন ওয়াকআউট করেছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। সংসদে এই দেশের দুঃখী জনগণ একটা পরিবর্তনের আশায় আমাদেরকে পাঠিয়েছে। সেই পরিবর্তনের সূচনা যদি আমরা না করতে পারি, সেই সংসদ দিয়ে আমাদের কি হবে? অবশ্যই আমরা আল্লাহ চাইলে জনগণের চাহিদার ক্ষুধা পূরণের সাথেই থাকবো, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। আপনারা আশ্বস্ত করেছেন, আমরা শক্তি পেয়েছি, একসাথে লড়বো ইনশাআল্লাহ। এবং আমরা দৃঢ় আস্থাশীল, পরাজয় হবে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের, বিজয় হবে জনগণের। এই বিজয়ে কোনো আপোষ নাই। আমরা একসাথে থাকবো। আল্লাহ আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে আপনাদের বাইরে কেউ ভাববেন না। আমরা অনেক বড় পরিসরে, আরো অনেক বড় পরিসরে জুলাই যোদ্ধাদের কথা শুনতে চাই, তারও আয়োজন ইনশাল্লাহ করব। এই কথাগুলো শুধু আমরা শুনবো না, বাংলাদেশের 18 কোটি মানুষ শুনবে, বিশ্ববাসী শুনবে ইনশাআল্লাহ, এবং জাতির রাস্তা পেয়ে যাবে। আপনাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা, আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।